রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ মোজাফফর হোসেনকে দীর্ঘ ৪৫ বছর পর গ্রেফতারের মাধ্যমে ইতিহাসের এক অমীমাংসিত অধ্যায়ের সত্য উন্মোচনের সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নন্দিত রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে বিপদগামী একদল সেনা সদস্যের হাতে শহীদ হয়েছিলেন। দীর্ঘ ৪৫ বছর পর বুধবার রাতে রাজধানীর ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। ৪৫ বছরের ফেরারি খুনি অবশেষে খাঁচায়। হ্যাঁ দর্শক, যে হাত দিয়ে স্বাধীন বাংলাদেশের উপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বুক ঝাঁঝরা করা হয়েছিল, ঠিক ৪৫ বছর পর সেই হাতেই পড়ল আইনের হাত করা। বাংলাদেশের ইতিহাসে অন্যতম এক নির্মম, বৈশাখী এবং রক্তাক্ত ট্র্যাজেডি। কিন্তু দীর্ঘ ৪৫ বছর ধরে এই নির্মম হত্যাকাণ্ডের বহু কুশীলভ আর নেপথ্যের মাস্টার মাইন্ডরা পর্দার আড়ালে লুকিয়েছিল। ভেবেছিল এই পাপের ইতিহাস বুঝি মহাকালের গর্ভে হারিয়ে গেছে। কিন্তু না, সময়ের টাকা ঘুরে আর পাপের খরা যখন পূর্ণ হয়, তখন বিচার থেকে পালানোর কোনো পথই থাকে না। রাত গভীর, বনানী ডিওএইচএস এর একটি অভিজাত ফ্ল্যাটের দরজায় কড়া নাড়ল কয়েকজন লোক। ভেতর থেকে দরজা খুললেন এক বৃদ্ধ। তাকে করা হলো একটি সাধারণ প্রশ্ন, আর সেই একটি উত্তরের ভুলে শেষ হলো দীর্ঘ ৪৫ বছরের পলাতক জীবন। রাজধানীর এক অভিজাত এলাকায় বনানী ডিওএইচএস এ সাধারণ এক বাসিন্দার ছদ্মবেশে বছরের পর বছর ধরে বাস করছিলেন এক ব্যক্তি। প্রতিবেশীরা হয়তো কল্পনা করেননি তাদের পাশের বাড়িতে লুকিয়েছিলেন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে আলোচিত এক হত্যাকাণ্ডের মূল হোতা। ৪ আনার পুঁজিতে ১২ আনা লাভ। আজকের ভূ রাজনীতিতে বাংলাদেশের চাল দেখে এই প্রবাদটাই বারবার মাথায় ঘুরতেছে। আসসালামু আলাইকুম। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এক ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে। তিনি দীর্ঘ ৪৫ বছর পর তার বাবার হত্যার প্রতিশোধ নিতে যাচ্ছে। তার বাবাকে যে বা যাহারা হত্যা করেছিল তাদের মধ্যেকার মেইন হোতাকে গ্রেফতার করেছে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। যা নিয়ে ভিডিওর শুরুতেই আপনারা বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। ৪৫ বছরের ফেরারি খুনি অবশেষে খাঁচায়। হ্যাঁ দর্শক, যে হাত দিয়ে স্বাধীন বাংলাদেশের উপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বুক ঝাঁঝরা করা হয়েছিল, ঠিক ৪৫ বছর পর সেই হাতেই পড়ল আইনের হাত করা। একবার ভাবুন তো, একটা মানুষ দেশের খোদ রাষ্ট্রপতির রক্তে নিজের হাত রাঙিয়ে কিভাবে ৪ দশকেরও বেশি সময় পৃথিবীর বুকে বুক ফুলিয়ে ঘুরে বেরিয়েছে। কিন্তু প্রবাদ আছে, ধর্মের কল বাতাসে নড়ে, আর এবার সেই কল নাড়িয়ে দিয়েছেন খোদ নিহত রাষ্ট্রপতি ছেলে ক্ষমতায় এসে দীর্ঘ ৪.৫ দশক পর ঠিকই খুঁজে বের করলেন বাবার খুনিকে। ধরা পড়ল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের অন্যতম মূল কুশীলব, পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক মেজর মোহাম্মদ মোজাফফর হোসেন। কোথায় লুকিয়েছিল এই দুর্ধর্ষ খুনি? ভারত থেকে কিভাবে সে ঢাকায় ঢুকলো? ডিবি পুলিশের খাঁচায় বন্দী হওয়ার পর এখন ঠিক কোথায়, কার পাহারায় রাখা হয়েছে তাকে? তার কি ফাঁসি হতে যাচ্ছে, নাকি ফাঁসির মঞ্চে যাওয়ার আগে বেরিয়ে আসবে পেছনের আরও বড় কোনো রাঘব বোয়ালের নাম? যে ঘাতক একদিন দাম্ভিকতার সাথে ওয়্যারলেস সেটে বলেছিল দ্য প্রেসিডেন্ট হ্যাজ বিন কিল্ড, সেই ঘাতক আজ মৃত্যুর প্রহর গুনছে কিভাবে? এসব চাঞ্চল্যকর প্রশ্নের উত্তর এবং সম্পূর্ণ পলিটিক্যাল অ্যানালাইসিস থাকছে আজকের এই ভিডিওতে, তাই কোনোভাবেই স্কিপ না করে পুরো ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরুতেই আসা যাক সেই কালো রাতের কথায়। ইতিহাস কাউকে ক্ষমা করে না, আর ঘাতকদের তো নয়। সময়টা ১৯৮১ সাল। ২৯ মে তৎকালীন রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি সরকারি সফরে চট্টগ্রাম যান। রাতে তার বিশ্রামের বন্দোবস্ত করা হয় চট্টগ্রামের সার্কিট হাউসে। তখন কে জানতো এই সার্কিট হাউসই হতে যাচ্ছে স্বাধীন বাংলাদেশের ইতিহাসের অন্যতম এক রক্তাক্ত এবং ট্র্যাজিক মঞ্চ। ৩০ মে ভোররাত, আকাশ ভেঙে মুষলধারে বৃষ্টি পড়ছে, চারদিক নিস্তব্ধ, শুনশান নীরবতা। সেই বৃষ্টির শব্দকে ছাপিয়ে হঠাৎ সার্কিট হাউস এলাকায় গর্জে উঠল একদল বিপদগামী সেনা সদস্যের সাবমেশিন গান। সার্কিট হাউসের নিরিবিলি পরিবেশ মুহূর্তের মধ্যেই পরিণত হলো এক ভয়াল মৃত্যুপুরীতে। একদল উশৃঙ্খল ঘাতক সেনা কর্মকর্তা রাষ্ট্রপতিকে হত্যার উদ্দেশ্যে সেখানে অতর্কিত আক্রমণ চালায়। আর এই জঘন্য হত্যাযজ্ঞের একেবারে সামনের সারিতে লিডিং রোলে ছিলেন এই মেজর মোজাফফর হোসেন এবং ক্যাপ্টেন মোসলেউদ্দিন। ইতিহাসের পাতা ঘাঁটলে এবং সেই সময়কার মামলার বিবরণী থেকে যে তথ্য বেরিয়ে আসে তা যে কোনো বিবেকবান মানুষকে শিউরে তুলবে। সার্কিট হাউসের সেই অন্ধকার রাতে ঘাতকদের বুটের শব্দ আর বৃষ্টির তোড়ে যখন জিয়াউর রহমান নিজের রুম থেকে বেরিয়ে আসেন, তখন এই মেজর মোজাফফরই প্রথম তাকে শনাক্ত করেন। শুধু শনাক্ত করেই তিনি ক্ষান্ত হননি, তার নির্দেশেই এবং তার হাত দিয়েই সরাসরি গুলি চালানো হয় প্রেসিডেন্ট জিয়ার বুকে। ঝাঁঝরা হয়ে যায় এক মহান রাষ্ট্রনায়কের বুক। ফ্লোরে লুটিয়ে পড়েন তিনি। ঘাতক মোজাফফর এখানেই থামেনি। জিয়াউর রহমানের নিথর দেহকে প্রত্যন্ত পার্বত্য অঞ্চলে নিয়ে গিয়ে অত্যন্ত গোপনে কবর দিয়ে আসে সে।
প্রেসিডেন্টের মৃত্যু নিশ্চিত হওয়ার পর ঘাতক মোজাফফরের উল্লাস ছিল পৈশাচিক। সে ছুটে যায় ওয়্যারলেস সেটের কাছে। এরপর চট্টগ্রামে তৎকালীন জিওসি মেজর জেনারেল আবুল মঞ্জুরকে রেডিও মেসেজে অত্যন্ত দাম্ভিকতার সাথে ইংরেজিতে একটি বার্তা পাঠায়। সে বলে, দ্য প্রেসিডেন্ট হ্যাজ বিন কিল্ড, অর্থাৎ রাষ্ট্রপতিকে হত্যা করা হয়েছে। কিন্তু ঘাতকদের সেই পৈশাচিক উল্লাস বেশি দিন টেকেনি। হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়ার পরপরই বাংলাদেশ সেনাবাহিনীতে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। সেনাবাহিনীর শক্ত অবস্থানের কারণে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বিদ্রোহীদের। পতন ঘটে জেনারেল মঞ্জুরের। পরিস্থিতি বেগতিক দেখে জেনারেল মঞ্জুর সহ বেশ কয়েকজন ঘাতক পালানোর চেষ্টা করলেও ধরা পড়ে যান। পরবর্তীতে এক রহস্যময় পরিস্থিতিতে মঞ্জুর নিহত হন। ক্যাপ্টেন মোসলেউদ্দিন সহ বাকিরা ধরা পড়েন এবং কোর্ট মার্শালের মাধ্যমে 1981 সালের সেপ্টেম্বরে 12 জন সেনা কর্মকর্তার ফাঁসি কার্যকর করা হয়। কিন্তু সেই ফাঁসি দড়ি থেকে অত্যন্ত সুকৌশলে ফসকে যায় দুজন, মেজর মোজাফফর হোসেন এবং মেজর এস.এম. খালেদ। তারা রাতের আধারে সীমান্ত পার হয়ে পালিয়ে যায়। শুরু হয় এক দীর্ঘ লুকোচুরি খেলা। 1টা বছর নয়, 2টো বছর নয়, দীর্ঘ 45টি বছর। ভাবা যায় রাষ্ট্রপতির খুনি হিসেবে মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে মোজাফফর হোসেন ছদ্মবেশে দীর্ঘ সময় ভারতে আত্মগোপনে ছিল। নিজের নাম পাল্টে পরিচয় গোপন করে সীমান্ত পার হয়ে বিভিন্ন জায়গায় সে এক ফেরারি জীবন পার করছিল। সে হয়তো ভেবেছিল বাংলাদেশের মানুষ তাকে চিরতরে ভুলে গেছে। সে হয়তো ভেবেছিল জিয়াউর রহমানের খুনের বিচার আর কখনোই তাকে ছুঁতে পারবে না। 45 বছর পর কে আর তাকে খুঁজবে, এ ভেবে সে হয়তো নিশ্চিন্তেই ছিল। কিন্তু সে ভুলে গিয়েছিল রক্তের ঋণ কখনো তামাদি হয় না। জিয়ার রক্ত যা ধমনীতে, সে তারেক রহমান একদিন দেশের হাল ধরবেন, এটা ঘাতক মোজাফফর হয়তো স্বপ্নেও কল্পনা করতে পারেনি। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর যখন তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়, তখন পুরো দেশের দৃশ্যপট রাতারাতি পাল্টে যায়। নতুন সরকার ক্ষমতায় আসার পরই গোয়েন্দা সংস্থাগুলোকে নতুন করে ঢেলে সাজানো হয়। আর সবচাইতে বড় নির্দেশটি আসে খোদ সরকারের শীর্ষ পর্যায় থেকে। পিতার খুনিদের যে কোনো মূল্যে আইনের আওতায় আনতে হবে। শুরু হয় অপারেশন ম্যানহান্ট। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবি অত্যন্ত গোপনে মাঠে নামে। আধুনিক প্রযুক্তি, রাডার ট্র্যাকিং, হিউম্যান ইন্টেলিজেন্স এবং আন্তর্জাতিক সোর্সের মাধ্যমে তারা তথ্য সংগ্রহ করতে শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর গোয়েন্দারা জানতে পারে ঘাতক মোজাফফর সম্প্রতি তার গোপন আস্তানা ছেড়ে ঢাকার আশেপাশে কোথাও অবস্থান করছে। অবশেষে আসে সেই বহু প্রতীক্ষিত মাহেন্দ্র খুন। গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার মধ্যরাতে রাজধানীর অভিজাত এলাকা বনানীর ডিওএইচএসে একটি বিশেষ অভিযান চালায় ডিবি পুলিশ। কিন্তু প্রশ্ন হলো, মোজাফফরকে কোথায় রাখা হয়েছে? সাধারণ অপরাধীর মতো কি তার বিচার হবে? উত্তর হচ্ছে না। কারণ সাধারণ আদালতের বিচার তার জন্য নয়। সামরিক আদালতের কোর্ট মার্শালে তার মৃত্যুদণ্ড তো 45 বছর আগেই ঘোষণা করা আছে। তাই ডিবি পুলিশ আইনি প্রক্রিয়া ও নথিপত্র যাচাই বাছাই শেষে এই ঘাতককে সরাসরি হস্তান্তর করেছে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে। সেনাবাহিনীর নিজস্ব বিচার প্রক্রিয়া ও কোর্ট মার্শালের নিয়ম অনুযায়ী এখন সামরিক হেফাজতেই তার সেই ঝুলে থাকা মৃত্যুদণ্ড কার্যকর করার প্রক্রিয়া চলছে। ইতিহাসবিদ ও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মেজর মোজাফফরের এই গ্রেফতারের মধ্য দিয়ে 1981 সালের 30 মের সেই রাতের অনেক অজানা রহস্য এবার উন্মোচিত হতে পারে। জেনারেল মঞ্জুরকে কে আসলে বলির পাঁঠা বানিয়েছিল? দেশীয় বা আন্তর্জাতিক কোনো গভীর ষড়যন্ত্রের নীল নকশা কি সেদিন সার্কিট হাউসে বাস্তবায়িত হয়েছিল? ফাঁসির মঞ্চে যাওয়ার আগে রিমান্ডে কি মোজাফফর সেসব পেছনের কুশীলবদের নাম বলে যাবে যারা নৈপথ্য থেকে কলকাঠি মেরেছিল? এই প্রশ্নগুলো এখন নতুন করে ঝড় তুলেছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে। পিতার খুনিকে ধরে তারেক রহমান শুধু পারিবারিক দায়বদ্ধতায় মেটাননি, বরং দেশের বিচারহীনতা সংস্কৃতির কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়েছেন। এটা প্রমাণ করে যে রাষ্ট্রযন্ত্র যখন স্বাধীনভাবে এবং সঠিকভাবে কাজ করে, তখন 45 বছর কেন, 100 বছর পার হলেও অপরাধীকে আইনের কাঠগড়ায় দাঁড়াতেই হয়। নিয়তির কি নির্মম পরিহাস যে মোজাফফর একদিন বুক ফুলিয়ে বলেছিল দ্য প্রেসিডেন্ট হ্যাজ বিন কিল্ড, আজ তাকেই শুনতে হচ্ছে নিজের মৃত্যুর পরোয়ানা। সময়ের চাকা ঘুরে আজ জিয়াউর রহমানের আদর্শের সরকার ক্ষমতায়, আর ঘাতক মোজাফফর জেলের অন্ধকার প্রকোষ্ঠে নিজের মৃত্যুর প্রহর গুনছে। এটাই প্রকৃতির সবচেয়ে সুন্দর এবং অনিবার্য বিচার। রাত তখন গভীর, চারদিকে এক গা ছমছমে নীরবতা। সময়টা 1981 সালের 30 মে, ভোর হতে আর মাত্র কিছুক্ষণ বাকি। চট্টগ্রামের পাহাড় ঘেরা সার্কিট হাউসের অন্ধকার বারান্দা ধুলো আর কুয়াশায় ঢাকা। কিন্তু কেউ কি জানতো আর মাত্র কয়েক মিনিটের ব্যবধানে এই নিস্তব্ধতা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে? রচিত হবে এদেশের ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত এবং রক্তাক্ত অধ্যায়। আসুন ইতিহাসের সেই অভিশপ্ত কক্ষের ঠিক ভেতরে প্রবেশ করা যাক, যেখানে ঘড়ির কাঁটার টিকটিক শব্দের চেয়েও তীব্র হয়ে উঠেছিল মানুষের হৃদয় স্পন্দন। সেদিনের সেই নির্মম ও বর্বরচিত ঘটনার একেবারে শেষ মুহূর্তের এক হাড় হিম করা বিবরণ আজও মানুষের বুকে কাঁপন ধরায়। তৎকালীন প্রেসিডেন্ট শহীদ জিয়ার ঘরের দরজার ঠিক ওপাশে সবচেয়ে কাছে দাঁড়িয়েছিল তৎকালীন মেজর মোজাফফর আর ক্যাপ্টেন মোসলেউদ্দিন। এই মেজর মোজাফফর সম্প্রতি ডিবির হাতে গ্রেফতার হয়েছেন। কিন্তু কি এক অবিশ্বাস্য দৃশ্য! লৌহমানব হিসেবে পরিচিত মেজর মোজাফফর তখন ভয়ে থরথর করে কাঁপছিল। তার চোখে মুখে তখন আসন্ন ঝড়ের স্পষ্ট আতঙ্ক। অন্যদিকে ক্যাপ্টেন মোসলেউদ্দিন তখন প্রেসিডেন্টকে আশ্বস্ত করার এক
মরিয়া চেষ্টা চালাচ্ছিল। সে অত্যন্ত নিচু এবং কম্পিত কণ্ঠে বলছিল, স্যার আপনি একদমই ঘাবড়াবেন না, এখানে ভয়ের কিছু নেই। ভাবতে অবাক লাগে কি চরম আত্মপ্রবঞ্চনা। ওই দুই সেনা কর্মকর্তা মুজাফফর এবং মোসলেউদ্দিন তখনও মনে প্রাণে বিশ্বাস করছিল তারা কেবল জিয়াউর রহমানকে ওখান থেকে নিরাপদ কোনো স্থানে তুলে নিতে এসেছে, তার জীবন প্রদীপ চিরতরে নিভিয়ে দিতে নয়। কিন্তু তাদের পেছনেই ওত পেতে দাঁড়িয়েছিল এক চরম নিয়তি। লেফটেন্যান্ট কর্নেল মতিও তখন তাদের ঠিক পাশেই অবস্থান করছিল, কিন্তু রাষ্ট্রপ্রধানের প্রতি তার মনে বিন্দুমাত্র দয়া মায়া বা শ্রদ্ধাবোধ ছিল না। সে প্রেসিডেন্টকে আত্মপক্ষ সমর্থনের বা একটিমাত্র বাক্য উচ্চারণ করার কোনো সুযোগ দিল না। মোসলেউদ্দিনের ঠোঁট থেকে সেই আশ্বাসের বাণী বাতাসে মিলিয়ে যাওয়ার আগেই মতি তার হাতের এসএমজি থেকে এক ঝাঁক তপ্ত বুলেট ছুড়ে দেয়। তীব্র গর্জন করে ওঠে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র। ঝাঁকে ঝাঁকে সীসার বুলেট এসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শরীরের ডান দিক একেবারে ঝাঁঝরা করে ফেলে। ঘরের দরজার ঠিক সামনেই মুখ থুবড়ে মেঝেতে লুটিয়ে পড়েন দেশের সেই মহান সিপাহ সালাহ। সার্কিট হাউজের সেই বিলাসবহুল কক্ষের মেঝে মুহূর্তের মধ্যেই ভেসে যায় তাজা রক্তের বন্যায়। কিন্তু আক্রোশের আগুন এখানেই নিভে যায়নি। উন্মত্ততায় ঘাতক মতি যেন সম্পূর্ণ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিল। সে তার তপ্ত বন্দুকের নল দিয়ে জিয়াউর রহমানের নিথর এবং প্রাণহীন দেহটি উল্টিয়ে নেয়। তারপর পরম ঘৃণায় এবং আক্রোশে তার মুখমণ্ডল আর বুকের উপর এসএমজির ট্রিগার চেপে ধরে অবিরাম ফায়ার করতে থাকে যতক্ষণ না পুরো ম্যাগাজিন খালি হয়ে যায়। বুলেটের তীব্র আঘাতে ক্ষতবিক্ষত এবং ছিন্নভিন্ন হয়ে যায় জিয়াউর রহমানের অবয়ব। কোনো সুস্থ মানুষ কল্পনাও করতে পারবে না কি ভয়ানক ক্ষোভ আর নির্মম আক্রোশ কর্নেল মতি তার মনের গহীনে পুষে রেখেছিল। এই বর্বরচিত অধ্যায়টি শেষ করে হামলাকারীরা অত্যন্ত দ্রুততার সাথে সার্কিট হাউস ছেড়ে পালিয়ে যায়। যাওয়ার সময় তারা নিজেদের আহত দুই সঙ্গীকেও সাথে নিয়ে যায়। পুরো ঘটনাটি সম্পন্ন হতে সময় লেগেছিল মাত্র 20 মিনিটেরও কম। সেই অভিশপ্ত ভোরের পর কেটে গেছে দীর্ঘ 45টি বছর। গঙ্গা পদ্মা দিয়ে বয়ে গেছে বহু জল। ক্ষমতার মসনদ বদলেছে এদেশের রাজনৈতিক মানচিত্র, কিন্তু সেই ট্র্যাজেডির অন্যতম দণ্ডপ্রাপ্ত আসামি মুজাফফর হোসেনের কোনো হদিশ মেলেনি। সে যেন কর্পূরের মতো বাতাসে মিলিয়ে গিয়েছিল। দীর্ঘ 4.5 দশক ধরে সে নিজের আসল পরিচয় ধুলোয় মিশিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ এড়িয়ে পালিয়ে বেরিয়েছিল। ভেবেছিল মহাকালের গর্ভে হয়তো চাপা পড়ে গেছে তার সেই অপরাধের ইতিহাস। কিন্তু প্রকৃতি তার বিচার তুলে রাখেনি। অপরাধীর একটিমাত্র ছোট্ট ভুলই তার দীর্ঘদিনের সেই নিশ্চিদ্র ছদ্মবেশের অবসান ঘটিয়ে দেয়। আর সেই ভুলের সুতো ধরে অতি সম্প্রতি রাজধানীর অত্যন্ত ভিআইপি এবং সুরক্ষিত এলাকা বনানী ডিওএইচএসে এক অবিশ্বাস্য ও নাটকীয় ঝটিকা অভিযান চালিয়ে এই পলাতক আসামিকে লোহার খাঁচায় পুরেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবি। মুজাফফর হোসেনের এই আত্মগোপন ও পালিয়ে থাকার কৌশলটি ছিল যে কোনো আন্তর্জাতিক থ্রিলারের চেয়েও টানটান এবং উত্তেজনাকর। সে নিজের আসল পরিচয় সমাজ থেকে সম্পূর্ণ মুছে ফেলেছিল। নিজের চেহারা, দাড়ি, গোঁফ, চালচলন এবং পোশাক আশাকে এনেছিল আমূল পরিবর্তন। দীর্ঘ 45 বছর ধরে সে তার নিজের রক্ত সম্পর্কিত স্বজন, পরিবার এবং পুরনো চেনা বন্ধু বান্ধবদের সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছিল। একজন সাবেক সামরিক কর্মকর্তা হিসেবে ডিওএইচএস এলাকাটি তার চেনা এবং স্বস্তিদায়ক পরিবেশ ছিল, কিন্তু এখানে সে নিজেকে একজন অত্যন্ত নিরীহ, বয়োবৃদ্ধ, পরহেজগার এবং সম্পূর্ণ রাজনীতি বিমুখ সাধারণ নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। নিয়মিত মসজিদে গিয়ে প্রথম কাতারে নামাজ পড়া, প্রতিবেশীদের সাথে মৃদু সম্ভাষণ বিনিময় করা, সব মিলিয়ে সে এমন এক সাধু অবয়ব তৈরি করেছিল যা দেখে তার আশপাশের কেউই দ্রুততম কল্পনাতেও আনতে পারেনি যে তাদের ঠিক পাশেই পরম শান্তিতে বসবাসকারী এই বৃদ্ধই আসলে এদেশের ইতিহাসের অন্যতম বড় রাষ্ট্রপ্রধান জিয়াউর রহমানের খুনি। কিন্তু কিভাবে ডিবির গোয়েন্দারা এই অসম্ভবকে সম্ভব করলেন? এই রোমহর্ষক অভিযানের নেপথ্য কাহিনী জানতে চাইলে অভিযানে থাকা ডিবির একজন অত্যন্ত বিচক্ষণ কর্মকর্তা জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ এড়াতে অপরাধীরা কত ধরনের রূপ পরিবর্তন করতে পারে তার জলযন্ত্র প্রমাণ এই মুজাফফর। সে নিজের অবয়ব, চালচলন, এমনকি পেশা ও বাসস্থান পরিবর্তন করে এতদিন একটি সম্পূর্ণ ভিন্ন জাল পরিচয় ধারণ করে আসছিল। কিন্তু অপরাধ যতই নিখুঁত হোক না কেন, প্রকৃতির কোনো এক অলিখিত নিয়মে অপরাধী তার অসতর্কতার কোনো না কোনো চিহ্ন রেখে যায়। আর সেই ছোট্ট সূত্রটি ধরেই ডিবির চৌকস দল এই অসাধ্য সাধন করেছে। গ্রেফতারের সেই মূল সূত্রটি ছিল অত্যন্ত চমৎকার এবং চমকপ্রদ। ডিবির বিশেষ টিম অত্যন্ত গোপন সূত্রের মাধ্যমে জানতে পারে যে মুজাফফরের এক মেয়ে বর্তমানে রাজধানীর একটি নামকরা বেসরকারি টেলিকম প্রতিষ্ঠানে কর্মরত। এই তথ্যটি পাওয়ার পর গোয়েন্দা কর্মকর্তারা প্রাথমিকভাবে তার মেয়ের কর্মস্থলের উপর তীক্ষ্ণ নজরদারি শুরু করেন। টানা কয়েকদিন ধরে মেয়ের দৈনন্দিন গতিবিধি, তার যাতায়াত এবং তার সাথে যোগাযোগ রাখা সন্দেহভাজন ব্যক্তিদের অত্যন্ত সতর্কতার সাথে পর্যবেক্ষণ করা হয়। এই নিবিড় পর্যবেক্ষণের এক পর্যায়ে গোয়েন্দারা বনানী ডিওএইচএস এর একটি বহুতল বাড়ির সন্ধান পান, যেখানে মেয়েটি প্রায়ই যাতায়াত করত। বাড়িটি চিহ্নিত করার পর ডিবি কর্মকর্তারা কোনো তাড়াহুড়ো করেননি। তারা ছদ্মবেশে দূর থেকে বাড়িটির উপর সার্বক্ষণিক নজরদারি শুরু করেন। অত্যন্ত সতর্কতার সাথে তারা নিশ্চিত হতে চাচ্ছিলেন যে আসলেই সেখানে ওই পলাতক আসামির উপস্থিতি রয়েছে কিনা। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং
এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।